আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাড়িতে কি চলছে বলতো? কি চলবে? কোথাও কিছু হয়েছে? কিছুই না, তুমি গিয়ে ঘুমাও ভাবি। আগে বল কি চলছে, তোরা কি মতলব করেছিস? উফ, কিছু না ভাবি। যদি দমে থাকার নয়, সে কিছু সময় ঘুরে ফিরে এসে বলল, মাহিন কোথায় রে? সায়রা ভনিতা ছাড়া স্বাভাবিকভাবেই বলল, বাইরে গেছে। রাত 10টা বাজে, এখনো বাইরে কেন? আমি পাঠিয়েছি। কেন? কেক আনতে। কেক? এটা বলেই তারিকের দিকে নজর গেল জ্যোতির। খুব ভালো করেই বুঝলো আমিরার জন্মদিনের জন্যই কেক আনা হচ্ছে, আর সন্ধ্যায় পায়েসও বানানো হয়েছে। সে একটু টিপ্পনি কেটে বলল, কি লাভ জন্মদিনে কেক কেটে পায়েস করে? বাপটা তো ফিরেও দেখে না মেয়েটাকে, এতিম করে রেখেছে, বাপ থাকতেও বাপ ছাড়া। সায়রার একটু খারাপ লাগলো, তবে কিছু বলল না। ও যদি কথা বাড়ায় তবে ভাবি আরও কথা শোনাবে। অবশ্য এর পেছনের ইতিহাসও কম নয়। একটা মৃদু শব্দ কানে যেতেই ধর্মড়িয়ে উঠল আমিরা। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে আলো জ্বলে উঠল, ভেসে এলো অনেকগুলো মানুষের মুখশ্রী আওয়াজ। শুভ জন্মদিন আমিরা। একটা ঘোরে ডুবে আছে আমিরা। এই মানুষগুলোকে চিনতেও যেন ওর সময় লাগছে। ও একটু সময় নিয়ে স্মরণ করলো, তারপর বুঝলো সময়টি তার জন্য বিশেষ, তার 11তম জন্মদিন। আমিরাকে একে একে জড়িয়ে ধরল সবাই, আদর করে দিল। জ্যোতিও উপস্থিত আছে। সে অতটা খুশি কিনা বোঝা গেল না, তবে 1 চামচ পায়েস এনে ঠিকই খাওয়ালো। আমিরাকে নেওয়া হলো সাজানো নির্দিষ্ট কক্ষে, তারপর কেক কাটা হলো। ভীষণ সুন্দর সে মুহূর্তটি। আমিরা মুস্কি হাসলো। এইটুকু বয়সে কত কিছু দেখল সে। তারপরেই আকাশের পানে তাকালো, ভাবলো মায়ের কথা। অথচ তার স্মরণ হলো না বাবা নামক মানুষটিকে। কেনই বা স্মরণ হবে? যেই বাবা মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, সেই বাবাকে কেনই বা স্মরণ হবে? মারুফ অনেকটা সাহস করে 1000 টাকা দিয়েছে আমিরাকে। জ্যোতিও কিছু বলেনি। সব মিলিয়ে সময়টা সুন্দর। উপহার ও মানুষগুলোর ভালোবাসা পেয়ে আমিরা খুশি। তবে বাচ্চা মন হলেও মায়ের কথা যে বড় স্মরণ করে। প্রতি বছর মা সব থেকে দারুণ উপহার দিয়েছে তাকে। কত সুন্দর আয়োজন করে জন্মদিন হয়েছে। সময় আজ অনেক কিছু বদলে দিয়েছে, তবে এই সময়টা মন্দ নয়। সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে, এমনকি মামিও পায়েস এনে খাইয়েছে। সব মিলিয়ে আমিরার দিনটি সুন্দর। বেলা তখন 9টা। সায়রার পড়ানো রয়েছে। আনাফকে টানা পড়াচ্ছে সে, যাতে করে বাচ্চাটা ওর সাথে মিশতে পারে। তাছাড়া আনাফকে গতকাল বলেছিল ভালো করে পড়লে বাইরে নিয়ে গিয়ে বল খেলাবে। সব মিলিয়েই যাচ্ছে সে। রিকশা ওঠার সময় রাস্তায় কিছু কাঠগোলাপের দেখা মিলল। সাদা আর হালকা হলুদের আভা মেশানো ফুল বিছিয়ে আছে, সুন্দর খুব। সায়রার মন ভালো হলো। ফুলটি একটু বেশিই সুন্দর যেন। ও কিছু ফুল তুলে নিয়ে রিকশায় উঠল। আনাফকে নিয়ে বাসার পাশের মাঠটা এসেছে সায়রা। আনাফকে ভীষণ খুশি মনে হচ্ছে। বহুদিন পর সে হয়তো পরিবারের বাইরে খেলার সাথী পেয়েছে। কেউ তো তার সাথে খেলে না, কথা বলে না, তাই হয়তো উচ্ছ্বাসটা একটু বেশি। আনাফের দিকে বল দিতেই আনাফ সেটা লুফে নিল। গুড আহনাফ, এবার আমার দিকে দাও। আনাফ কিয়ৎকাল চুপ করে রইল। সায়রা আবার বলল, আহনাফ দাও। আনাফ বল তো ছুড়ল, তবে সেই বল গেল আরেক জায়গায়। সায়রার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল আনাফ। ওর কাছে এসে সায়রা বলল, ইটস ওকে, এরপর থেকে সামনে ছুড়ে দেবে। আনাফ চুপ। সায়রা ওকে নিয়ে বল খুঁজতে গেল, তবে বল যে কোথায় গেল? এদিকটা আবার ঘাস দিয়ে জঙ্গলের মতন হয়ে আছে। কোথায় গেল বলটা, বলো তো? আনাফ ভয় পাচ্ছে, পথ চলতে চাইছে না। সম্ভবত ভেবেছে সায়রা তাকে বকা দেবে, তাই চোখ মুখ থম করে রাখা। সায়রা ওর হাত আগলে নিয়ে বলল, ভয় পেও না, আমরা বল খুঁজে নিব। আনাফের ভয় কমলো কিনা কে জানে, তবে 2-1 মিনিট পরই বল খুঁজে পেল সায়রা। বল তুলে নিয়ে ঘুরতেই দেখলো আনাফের সাথে দাঁড়িয়ে আছে অনুভব। কি যেন বলছে। সায়রা কাছে এগিয়ে এলো। অনুভব বলছে, একা কেন, সাথে কে এসেছে? আনাফ চুপ। সায়রা পাশ থেকে জবাব দিল, আমি। অনুভব ঘাড় ঘুরিয়ে চাইল। এই নিয়ে ওদের 4র্থবার দেখা হলো। তুমি? আমি ওর টিউটর। ও, টিউটর এখন খেলাধুলোও করায়? সায়রা অনুভবের দিকে তাকালো। ছেলেটার চেহারা ভরাট নয়, রোগা পাতলা গড়নের। যা না, এখন এখানে বড়রা খেলবে, ছোটরা এখানে খেলে না।
আনাফ ফ্যাল করে তাকিয়ে সায়রার কাছে এসে হাতটা ধরল। এভাবে কেন বললে? ও স্পেশাল চাইল্ড, জানো না? অনুভব মনে করার চেষ্টা করলো। আসলেই সে জানে না আনাফ যে স্পেশাল চাইল্ড। ওর ভাবনার মাঝে আনাফকে নিয়ে এগিয়ে গিয়েছে সায়রা। সেদিকে তাকে অনুভবের মনে হলো সেদিন দুনিয়ার কোনো খবরই রাখে না। এই যে আনাফরা 2 বছর হয়েছে এই বিল্ডিংয়ে, অথচ সে জানেই না বাচ্চাটা স্পেশাল। বাড়িতে ফিরতেই জুথি বলল, আমিরার বাবা একবারও কল করেনি। করবে না, এটা তো আগে থেকেই জানা ভাবি। কেন করবে না? মেয়ের জন্মদিন, অথচ কোনো দায়িত্ব জ্ঞান নেই। সায়রা করুণ চোখে তাকালো, তারপর বলল, এই বিষয়ে আরো কিছু বলতে হবে ভাবি? তুমি তো জানো এই সমস্যাটা কোথায়, কি নিয়ে। জুথু তবু দমল না। আমিরার বাবার গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সায়রাও হতাশ। সে একটা রাগ থেকে আমিরার বাবা বাহাদুরকে কল করলো। একচোট কথা শুনিয়ে তবেই সে থামলো। কথা শেষ করে সায়রা দেখলো আমির ওর পেছনে দাঁড়িয়ে। নিশ্চয়ই সবটা শুনেছে। এদিকে আয়। আমিরা এগিয়ে এলো। সায়রার কপালের চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, মন খারাপ করবি না, তোর বাবা মা সব আমি, বুঝলি? ছোট্ট আমিরা। সে জবাব দিতে পারল না, তবে তাকিয়ে রইল মমতাময়ী আরেক মায়ের দিকে, যে সর্বোচ্চ চেষ্টা করছে তাকে একটি সুন্দর সুস্থ জীবন দেওয়ার। ছোট্ট আমিরা শক্ত করে জড়িয়ে ধরে আছে সায়রাকে। মনে হচ্ছে কোনো ছোট্ট ছানা তার মাকে শক্তপোক্ত হাতে জড়িয়ে আছে, ছেড়ে দিলেই পালিয়ে যাবে যেন। কথাই আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। যদি এ বাক্যটির প্রেক্ষাপট বিপরীত, তবে সায়রার ক্ষেত্রে বাক্যটি ঠিকঠাক, বলা চলে শতভাগ সত্য। এই যে মাহিনা মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে মায়ের মতো আগলে রেখেছে সে, এই অনুভূতি অবশ্য ছোট থেকেই ছিল। আমিরা যখন 2 বছরের, তখন একবার বাচ্চাটির ভীষণ জ্বর হয়েছিল। জ্বরের সাথে লাগাতার বমি, চোখ মুখ ভয়ানক লাগছিল। তখনই তাকে হসপিটালে নেওয়া হয়। সেই জ্বরে প্রায় মরতেই বসেছিল 2 বছরের আমিরা। সায়রার বয়সী বা তখন কত, 12 কিংবা 13। ওইটুকু বয়সে সে প্রায় তোলপাড় করে দিয়েছিল হসপিটালের করিডরে। সে কি কান্না ওর! সেদিনই হয়তো সৃষ্টিকর্তা আমিনাকে বুঝিয়ে দিয়েছিলেন তার চলে যাওয়ার পরও আমিরাকে আগলে নেওয়ার মানুষ আছে। সে নিজের সব দিয়ে হলেও মেয়েটিকে আগলে রাখবে। আর তাই হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের বাচ্চাটিকে ফেলে সে চলে গেল 7 দিনের পেট ব্যথার জ্বরে না ফেরার দেশে। একটা গভীর নিঃশ্বাস নেমে এলো সায়রার ভেতর থেকে। আপুর মৃত্যুটা ভীষণ বেদনার। কি যে রোগ হয়েছিল কে জানে। সায়রার মনে পড়ে আমেনাকে ফোন করে প্রায় বলতো, আমি বোধহয় আর বাঁচবো না রে, আমার আমিরা এতিম হয়ে যাবে, ওকে কে দেখবে। আর কত কথা বলতো আমেনা। সায়রা কি জানতো আপা মিথ্যে আশঙ্কা করেনি? সবটাই ছিল সত্যি। সায়রার বুকের ব্যথা বৃদ্ধি হয়, চোখ দুটো শুকিয়ে গেল, কান্না আসছে না আপুর জন্য। বারবার মনে হচ্ছে আপু নিষ্ঠুর, নতুবা তাকে এত বড় দায়িত্ব দিয়ে কিভাবে ঘুমিয়ে আছে মাটির ঘরে। সায়রা চোখ বন্ধ করে। আপন মনে কিছু সময় আমিরা চুলে বিলি কাটতে থাকে, তারপর আদরে কণ্ঠে ডাকে, আমিরা, আমিরা ওঠ, বেলা হয়েছে। আমিরা ঘুমের কণ্ঠেই জবাব দেয়, আর একটু ঘুমাই মা। মা শব্দটি বলতেই কোথাও একটা আর্তনাদ শুরু হয়ে যায়। সায়রা কথা বলে না, চুপ করে থাকে, যেন মেয়েটিকে বুঝতে দিতে চাইছে না তার মা পাশে নেই। সে চলে গেছে বহু দূরে, যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। আমিরার ঘুম ভাঙে আরও কিছু সময় পর। ও চোখ থেকে ঘুমের ভাব সরিয়ে বলে, মিমি, কটা বাজে? 8টা। আর একটু ঘুমাই। না রে, আর ঘুমানো যাবে না, তোকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। এখনই? হ্যাঁ। আমিরার অধর কোণে হাসির দেখা মেলে। ও চটজলদি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সায়রা ততক্ষণে বিছানা গুছিয়ে ফেলে। নাস্তার টেবিলে সায়রা বলল, আমিরাকে জুই মাহিম স্কুলে ভর্তি করাতে নিচ্ছি। এত টাকা খরচ না করলে কি হয় না? আশেপাশের স্কুলও কিন্তু খারাপ না। জ্যোতির কথায় আমিরা মুখটা শুকিয়ে আসে। সায়রা সেটা দেখে জ্যোতির দিকে করুণ করে তাকায়, বলে, না ভাবি, আমিরা ওই স্কুলেই পড়বে। দেখ, তুই হয়তো আমার কথাটা বুঝতে পারছিস না। যদি সব টাকা এখানেই খরচ করে ফেলিস, তবে তোর ভবিষ্যৎটা কি? আমার তো ভবিষ্যৎ একটাই ভাবি, আমিরা ওকে নিয়েই এখন আমার সব। জ্যোতি হতাশ হয়ে চেয়ে থাকে। যত যাই হোক, সায়রার প্রতি বিশেষ স্নেহ তার আছে। সে চায় সায়রা সুন্দর একটি সংসার পাক, কিন্তু এভাবে কিছু কি সম্ভব? লুকিয়ে 500 টাকা দিল মারুফ। আমিরা নিতে চাচ্ছে না। তবে মারুফ নিচু স্বরে বলল, চুপ, এটা রাখ, পরে কাজে লাগবে। আমিরা চুপ করে থাকে।
মারুফের খারাপ লাগে। বোনের মেয়েটিকে সেও ভালোবাসে, তবে নিজের সংসার গুছিয়ে আসলেই সব সম্ভব হয় না। আমিরা জীবনের সব থেকে সুন্দর দিন আজ। সে আবার স্কুলে যাবে। মিমি তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এখন তারা যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। ব্যাগ, স্কুল ড্রেস, জুতো, বোতল, টিফিন বক্স সব কিছু কিনতে হবে। সায়রা তার জমানো টাকা বের করে এনেছে। আনাবকে পড়ানোর জন্য ৮,০০০ টাকা দিয়েছে এ মাসে। যদিও অর্ধেক মাস ছিল, তবুও পুরো টাকা দেওয়া হয়েছে। আগের টিউশনি থেকে ৫,০০০ করে দেওয়া হয়। আনাব যেহেতু স্পেশাল চাইল্ড, তাই তার জন্য বেশি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে হিসাব করলে আমিরাকে পড়াতে সমস্যা হবে না, বরং ভালোভাবেই সব করা যাবে। সায়রা আমিরার হাত ধরে রাস্তা পার হলো, তারপর রিক্সা নিল। মিমি, তুমি কক্সবাজার গিয়েছিলে? গিয়েছিলাম তো। মাও গিয়েছিল? হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম, বাবা, মা, আপু, ভাইয়া সবাই। তখন ভাবি ছিল না। কিন্তু কেন বলো তো? আমিরা চুপ করে রইল। সায়রা ওর দিকে চেয়ে বুঝলো মেয়েটির মন খারাপ। ও বলল, কেন? তোর যেতে ইচ্ছা হয়? আমিরা এবারও চুপ। মা থাকলে নিশ্চয়ই আবদার করে বসতো, তবে মিমির কাছে কথাটা বলতে পারছে না। তার হৃদয়ে সংকোচ হচ্ছে। বুঝেছি, সময় করে একবার যাব, ঠিক আছে? আমিরা কেবল মাথা দোলালো। গতরাতে জুই আপু আর মাহিম ভাইয়া ফটো অ্যালবাম বের করেছিল। কিছু বছর আগে তারাও কক্সবাজার গিয়েছিল, আনন্দ করেছে খুব। ওসব দেখার পর থেকে ওর কক্সবাজার যেতে ইচ্ছে করছে। তবে যার মা নেই, বাবা থাকতেও বাবা নেই, তার শখ ইচ্ছা কতটা প্রাধান্যযোগ্য। ও শক্ত হাতে মিমিকে জড়িয়ে ধরল। সায়রাও মেয়েটি ভরসা দিয়ে পিঠে হাত বুলিয়ে বলল, যখন যা ইচ্ছা করবে আমাকে বলবি, আমি সবটা পূরণ করব। দেখিস, তোর সমস্ত ইচ্ছা পূরণ করব আমি। আজ আবার অর্পা কল করেছে। সায়রা পড়ছিল। স্কুলে ভর্তি করিয়ে প্রয়োজন জিনিস নিয়ে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। তাই আমিরাকে নিয়ে বাসায় ফেরার পর থেকেই সে পড়ছে। তার অনেক পড়া বাকি। এদিকে টানা কল করে চলেছে অর্পা। সায়রা না ধরে পারল না। এক হাতে ফোন আর এক হাতে কলম। হ্যাঁ অর্পা, বল, কেমন আছিস? চলছে, তোর কি খবর? আমারও চলছে, আল্লাহ যেমন রেখেছে। তুই কি করছিস এখন? পড়ছিলাম। পরে কল করি তাহলে। না না না, এখনই বল, সমস্যা নাই। আসলে সায়রার সংকোচ অনুভব করে বলল। মৃদু হেসে বলল, আরে বল না, কি বলবি? ইটস এ ব্যাড নিউজ, পরে বলি, তুই এখন পড়। না, তুই এখনই বল। এমনিতেও আমার জীবনে ব্যাডের শেষ নেই। অ্যাকচুয়ালি সাইদ ভাইয়ের মা মেয়ে দেখতে গিয়েছেন। এবার হয়তো কিছু একটা ফাইনাল করেই আসবেন। সায়রার মাথায় আকাশ ভাঙার কথা থাকলো, তেমনটি হলো না। ও বরং মুখের হাসি বহাল রেখেই বলল, এই ব্যাপার? দোস্ত, তুই ভেঙে পড়িস না। না, ভাঙবো কেন? আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া আরো আগে থেকেই ওনারা আমাকে পছন্দ করছিলেন না। তাদের ছেলে আরো ভালো কাউকে ডিজার্ভ করে কিনা। দোস্ত, এভাবে বলিস না। তোর কমতি কি বলতো? কমতি আমার বাবা মানি। ভাবির সংসারে আছি। নিশ্চয়ই স্বভাব খারাপ। শাসন করার মানুষ নেই, নিজের টাকায় চলি, চাকরি করতে চাই। সংসার হলেও মন টিকবে না। আর কত কমতি আমার। অর্পা কি বলবে বুঝতে পারছে না। ও খুব ভালো করেই বুঝতে পারছে এসব কথা সাইদের মাই বলেছেন। আর কত কমতি আমার। উনি আসলে এমনই রে, আশেপাশে কারোর সাথেই সম্পর্ক ঠিক নেই। যাক, তারপর বল, তোর কি খবর? অনেকদিন দেখি না তোকে। একদিন সময় করে আসবো। আমিরাকেও দেখার আছে, বাচ্চাটা খুব মিষ্টি। সায়রা হাসল। দুজনের কথোপকথন চলল কিছু সময়। কল রেখে সায়রা পুনরায় পড়ায় মনোযোগ দিল। তবে কিছুতেই শব্দগুলো উচ্চারণ করতে পারল না, বরং তার চোখ দিয়ে নোনা জল নামতে লাগলো। এই অশ্রু তার জন্য বরাদ্দ হয়ে গেল যেন। তখন মধ্যরাত। সায়রা পড়ছে ভীষণ মনোযোগে। টিউশনের কারণে তার সময়ের ঘাটতি ঘটেছে। পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। বাচ্চা পড়াতে ব্রেনের খরচ হয় বেশি, শরীরে ক্লান্তি আসে। তবে পড়াশোনা তো ছাড়া যাবে না, টিউশনিও ছাড়া যাবে না। সেই জন্য অধিক রাত অবধি পড়ছে সে। সিজিপিএ ভালো না হলে সামনে অনেক সমস্যায় পড়তে হবে। এরকমের চিন্তা থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে মেয়েটা। ওর ঠিক পাশেই ঘুমিয়ে আছে আমিরা। মেয়েটার বয়স বৃদ্ধি পাচ্ছে, সামনে কত রকমের প্রতিবন্ধকতা আছে। ওর দিকে চাইলেই কেমন মা মা অনুভূতি আসে সায়রার। অথচ দেখতে গেলে আমির আর তার বয়সের পার্থক্য এক যুগেরও কম। তবে মমতার দিক থেকে তার বয়স যেন ঢের বেশি, ওই যে তার আপার বয়সের কাছাকাছি। যদি তেমনটা না হতো তবে সে কি পারত এই সংগ্রামে অংশ নিতে? পারত না। সায়রা আমিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে কফি আনতে গেল। অনেক রাত অবধি জাগতে হবে।
চোখে বেশ ঘুম ঘুম একটা ভাব রয়েছে। ও চুলোয় গরম পানি বসিয়ে ফোন অন করতেই দেখলো বেশ অনেকগুলো মেসেজ এসেছে সাইদের অ্যাকাউন্ট থেকে। ও একবার ভাবলো মেসেজগুলো দেখবে না, আবার ভাবলো দেখাই যাক, কিংবা লোভ সামলাতে পারলো না। ও মেসেজ সিন করতেই সরাসরি কল এলো সাইদের থেকে। তার মানে ছেলেটা এখনও জেগে আছে, অপেক্ষা করছিল কি? সাইরা একটু ভরকে গেল, তবে রিসিভ করতেও বিলম্ব হলো না। সাইরা, তুমি কি একটু বাইরে আসতে পারবে? অদ্ভুত, এত রাতে সে বাইরে কেন যাবে? হুট করে প্রশ্ন করাতে কিছুটা মৌনতা এসে গেল ওর মাঝে। সময় নিয়ে নিজেকে শক্ত করেও পাল্টা জবাব দিল। এত রাতে বাইরে কেন যাব? আমি আসছি। তুমি আসছো মানে পাগল নাকি? কটা বাজে দেখেছো? আর শীতের তীব্রতা দেখো না। বেশ কিছুদিন ধরেই শীত বেড়ে চলেছে, মনে হচ্ছে বরফ পড়বে। দিনে যাও সহনশীল থাকে, রাত হলে মনে হয় পৃথিবীটা বুঝি ফ্রিজের মধ্যে ঢুকে গেছে। তার সাথে শিরশির বাতাস, সব মিলিয়ে ভীষণ যন্ত্রণার। একটু আসবে প্লিজ? সাইদ, এখন অনেক রাত, তুমি ফিরে যাও, এসো না। প্লিজ একবার আসো। সায়রার হৃদয় ধক করে উঠছে। ওদের দুজনের কথা হলো প্রায় 2 মাস পর। এই 2 মাস যেন কিভাবে পার হয়ে গেল। হয়তো নানান ব্যস্ততার সংগ্রামে সায়রা টের পায়নি, কিংবা পেয়েছে, পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সায়রা অবশ্য সেই দুঃখ ও যন্ত্রণা স্মরণ করতে চাইল না। ও মিনমিনে কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আসছি। 2 কাপ কফি বানিয়ে বের হলো সায়রা, খুব গোপনে, যাতে বাসার অন্য কেউ জেগে না ওঠে। ওদের এই ছোট্ট দোতলা বাসাটার জন্য আলাদা কোনো দারোয়ান নেই, তাই বের হতে সমস্যা হলো না একদমই। ও বের হয়েই দেখলো সাইদ দাঁড়িয়ে আছে। শরীরে কোনো শীতবস্ত্র নেই, জাস্ট একটা পাতলা টি শার্ট। চুলগুলো অগোছালো, মনে হচ্ছে অনেকদিন পরিচর্যা হয় না। এভাবে কেন এসছো? জ্যাকেট কেন আনুনি? ওর কথার জবাব দিল না সাইদ। সায়রা কিছু সময় অপেক্ষা করে কফি বাড়িয়ে দিল। সাইদ সেটা নেওয়ার পর বলল, আমি চাদর নিয়ে আসছি। সায়রার হাতটা ধরে ফেলল সাইদ। কি এক সংকট তার হৃদয়ে। সায়রা থমকে রইল। ওর বুকের ভিতর কেমন ধিম ধিম করছে। ও শুকনো ঢোক গিলছে, যেন গলাটা ভীষণ তৃষ্ণায় কাঠ হয়ে আছে। সাইদের চোখ মুখ কেমন শুকনো। 2 মাস পরের দর্শনের সায়রার মনে হলো অনেক কিছু বদলে গেছে, কিংবা বদলায়নি, তার দৃষ্টির বদল ঘটেছে। কে জানে, সায়রা তো বুঝে উঠতে পারছে না। ওর মাঝে মাঝে মনে হয় ও হয়তো পাগল হয়ে যাচ্ছে। প্রায় অনুভূতি আসে না, আবার কখনো সখনো ভীষণ কান্নায় বুক পাঁজর ভেঙে আসে। কিছু বলবে? সায়রার কণ্ঠে যেন সাইদের ঘোর ভাঙে। ও ভীষণ ক্লান্ত, বিভ্রান্ত, অসহায়। হ্যাঁ। ছোট্ট শব্দটি উচ্চারণ করেই সায়রার দিকে অগ্রসর হলো সাইদ। মেয়েটির মুখশ্রী ভালো মতন পরখ করে নিয়ে বলল, তোমাকে এত ভালোবাসি কেন বলো তো? সায়রার অনুভূতি সব বের হতে চায়, তবেও সেসবকে পাত্তা না দিয়ে বলে, এটা বলার জন্য এই মাঝরাতে চলে এসছো? হ্যাঁ। সায়রা ফ্যাল করে চেয়ে থাকে। মানুষটা পাগল নাকি? সময়ের সাথে সাথে কেমন বাচ্চামি চলে এসেছে, নাকি এসব খুবই স্বাভাবিক, কেবল ওর কাছেই অস্বাভাবিক লাগছে? অপেক্ষা করো, আমি চাদর নিয়ে আসি। না, লাগবে না। ঠান্ডা লাগছে না? না। সাইদ, আমাকে বিয়ে করবে? সায়রা চমকে তাকালো। ভালো মতন দেখলো সাইদের মুখশ্রী, বিভ্রান্ত, কষ্টের সাগরে ভেসে যাওয়া এক মুখ। বলো, বিয়ে করবে আমায়? সায়রা উত্তর না দিয়ে মৌন থাকে। সাইদ আবার একই প্রশ্ন করে, তবে মৌনতা যায় না সায়রার। কি বলতে চাও? আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। আমিরাকেও নিয়ে যাব। আমরা অনেক দূরে চলে যাব সায়রা, অনেক দূরে। সায়রা চুপ। সাইদ ওর হাত দুটো মুঠোয় নিয়ে পুনরায় একই কথা বলতে থাকে। সায়রা থেকে উত্তর আসে না। ও হাত সরিয়ে নিয়ে অন্য পাশে তাকিয়ে থাকে। আরও কিছুটা সময় পার হলে সায়রা বলে, এটা সম্ভব না, তুমি চলে যাও সাইদ, প্লিজ চলে যাও। সাইদ খোলা চোখে তাকিয়ে থাকে। ওর ঠোঁট দুটো কাঁপছে। সায়রা 1 সেকেন্ড অপেক্ষা করে না, চলে আসে বাড়ির ভেতর। সাইদ তাকিয়ে থাকে সে পলকহীনভাবে, বিভ্রান্ত আর করুণ চোখে। এই তাকিয়ে থাকার যেন শেষ নেই। বাড়িতে প্রবেশ মাত্র একটি ছায়ার মুখে পড়ে সায়রা। ভীতি ঠেকে ওর মুখশ্রী জুড়ে। একটু বাইরে গিয়েছিলাম ভাবি। সায়েদ এসেছে? জ্যোতির কণ্ঠে কঠোরতা নেমে এসেছে। সায়রা হেসে বলল, এমনি পাগল সে, চলে যেতে বলেছি। একথা বলেই পালানোর মতন করে চলে যেতে নেয় সায়রা। জ্যোতিও সামনে এসে দাঁড়ায়, ভালো মতন দেখে। বিয়ে করতে যাচ্ছে। সায়রা জবাব দেয় না, মেঝের দিকে তাকিয়ে থাকে। জ্যোতি আবার বলে, যাচ্ছিস না কেন? সায়রা এবারও চুপ থাকে। জ্যোতি ওর মুখশ্রী হাতে নেয়। এই মেয়েটিকে সে কত ছোট দেখেছে, আজ কত বড় হয়ে গেছে। আমিরাকে আমি দেখব, কথা দিলাম।
তুই নিজে সুখী হ, সায়েদকে ফিরিয়ে দিস না। একথা বলতেই সায়রা এবার হাও মাও করে কেঁদে ওঠে। জ্যোতির ভেতরটা দাউ দাউ করে জ্বলতে থাকে। ভাবি, আমি যে শেষ হয়ে গেলাম আমি। সায়রা ওভাবেই কাঁদতে থাকে। জ্যোতি ওকে আগলে নেয়। ওর চোখেও জল চলে এসেছে। পরিস্থিতি সংকট এ এক বড় কঠিন সত্য। সমস্ত রাত ঘুম হয়নি সায়রার। ও আকাশের দিকে তাকিয়ে থাকে। কি এক আশ্চর্য ব্যথা ওকে মেরে ফেলছে একটু একটু করে। সকালবেলাতেই প্রচণ্ড জ্বর হলো সায়রার। ও কাঁপতে কাঁপতে রনুকে কল করলো। হ্যাঁ সায়রা, কেমন আছো? কিছুটা অসুস্থ আপু, আমি আনাফকে কিছুদিন পর পড়াতে আসবো, কোনো সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে, তুমি বরং সুস্থ হয়েই আসো। তুমি নিজের খেয়াল রেখো, সুস্থ না হয়ে আসবে না। জি আপু, ধন্যবাদ। কল রাখতেই দেখলো জ্যোতি গরম গরম চা নিয়ে এসেছে। সায়রা মৃদু সুরে বলল, খেতে ইচ্ছা করছে না ভাবি। গলা তো বসে গেছে, না খেলে তো সমস্যা। কিছু হবে না ভাবি। বেশি কথা বলিস না তো। জ্যোতি চা এগিয়ে দেয়। তারপর বিছানাও গুছিয়ে দেয়। আমিরা হাত মুখ ধুয়ে আসলে তাকে ডাইনিংয়ে যেতে বলে। সায়রা উদাসীন ভরা নয়নে সামনে তাকিয়ে আছে। আহারে জীবন। আরও 2টো টিউশনি নিয়েছে সায়রা। প্রয়োজন ছিল না, তবু সে নিয়েছে। এর কারণ নিজেকে যতটা সম্ভব অধিক ব্যস্ত রাখা, ভীষণ ক্লান্তিতে ডুবিয়ে দেওয়া। কারণ এতে তার অতীত স্মরণ কম হবে। কাজের ব্যস্ততা দুঃখ লাঘব করবে। আর যদি সে এমনটি না করে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। সাইদের কথা স্মরণ হলেই যে ওর বুক কাঁপে। একটু ফুসরত পেলেই ছেলেটার ছবি দেখার ভীষণ ইচ্ছে জাগে। সাইদের টিউশনি থাকে লম্বা সময় জুড়ে, তাই আজকাল বাসায় ফিরতেও ভীষণ দেরি হয়। ও যখন ফিরে তখন দুপুরের খাবারের সবাই খেয়ে নিয়েছে। কিন্তু আজকে ফিরে দেখলো কেউ খাবার খায়নি, সবাই অপেক্ষা করছে। বাড়িঘর কেমন চকচক করছে, ভিন্নতা দেখা যাচ্ছে। এসেছিস, যা দ্রুত গোসল করে নে। সায়রা নিজের ব্যাগ রাখতে রাখতে বলল, কেন ভাবি, এত তাড়া কেন আজ? জ্যোতি তেমন একটা জবাব দিল না। এনিয়ে বিনিয়ে বলে ওকে পাঠিয়ে দিল। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরল সায়রা। চুলগুলো মুছতে মুছতে দেখলো নতুন জামা পরেছে আমিরা। কিরে, আজ এত ফিটফাট কেন? আমিরা চুপ। সায়রার চোখে মুখে বিস্ময়। ও খুব করে বুঝতে পারছে তার অগোচরে বাড়িতে কিছু হচ্ছে, তবে বিষয়টা সহসাই ধরা যাচ্ছে না। ডাইনিংয়ের খাবারের আয়োজন দেখে সায়রার চোখ বড় বড় হয়ে গেল। সচরাচর এরকমের আয়োজন তারা করে না। সংসার চলে সিমসামভাবে, যতটা প্রয়োজন ঠিক ততটাই। আজকের এই আয়োজন নিশ্চয়ই সমস্যাটি গভীর হবে। সায়রা জানে প্রশ্ন করে লাভ নেই, এরা বলবে না যেহেতু, তাই চুপ থাকাই ভালো। তাছাড়া এই জগতের কোনো কিছুতেই আজকাল ওর আগ্রহ থাকে না। মনে হয় জীবন পানসে হয়ে গেছে। যখন ঘড়িতে 3:30 বাজে তখন বাড়ির সামনে একদল মানুষ এসে উপস্থিত হলেন। দরজা খুলে সায়রা অবাক চোখে তাকিয়ে রইল। ডাইনিং থেকে ছুটে এলো জ্যোতি। যথেষ্ট সমাদরের সাথে ভেতরে নেওয়া হলো মানুষগুলোকে। এদিকে সায়রা চুপ। তার মন মস্তিষ্ক বিষয়টি ধরার চেষ্টা চালাচ্ছে। জ্যোতি যখন নাস্তা পানির আয়োজন করছে তখন সায়রা গিয়ে বলল, ভাবি, ঘটনা কি বলো তো? ঘটনা আবার কি? এরা ভাইয়ার কলিগের ফ্যামিলি, তাই না? কেন এসছে? ও মা, কেন আসবে? তুই কেমন করে বলিস রে সায়রা? ভাবি, আমি কিন্তু বুঝতে পারছি। সায়রা ধম ধরে থাকে। জ্যোতি নাস্তার ট্রে দিয়ে ফিরে আসে। তারপর বলে, কি বুঝতে পারছিস? শোন, তোর প্রতি আমাদের দায়িত্ব আছে। দায়িত্বের নাম করে তাড়িয়ে দিতে চাইছো ভাবি? জ্যোতি হাসে। সায়রার গাল স্পর্শ করে বলে, যদি তেমনটি ভাবিস তবে তেমনটি। ভাবি। সায়রার মুখে অসহায়ত্বের ছায়া। জ্যোতি একটা নিঃশ্বাস ফেলে, কিছুটা গুমট স্বরে বলে, তুই কি সারাটা জীবন বিয়ে না করেই থাকবি? এ প্রশ্নের জবাবে সায়রা মৌন থাকে। ভাবে কি বলা যায়। আসলে উত্তরটি ওর হৃদয়ে আছে, তবে বের হতে চাচ্ছে না। ও একটু সময় গেলে জবাব দেয়, হ্যাঁ ভাবি, আমি সারা জীবন এমনই থাকবো। এই জীবন অনেক সুন্দর ভাবি। এসব শুধুই কল্পনার খেলায় সায়রা। জীবনে একা একা থাকা যায় না। এসব মানুষ ভাবতেই পারে, ভাবনাতেই সুন্দর লাগে। আদতে এসব মানুষকে অসুস্থ করে তোলে। কেন জীবনে একা থাকা যায় না? অনেক কারণ আছে।
6 বছরের সম্পর্ক ছিল, অথচ আমি কিন্তু একাই আছি। সম্পর্কের কোনো মূল্য আছে বলো তো? যখন তখন ভেঙে যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। সবই বুঝলাম, তবে তুই তো এভাবে থাকতে পারবি না, সঙ্গীর প্রয়োজন পড়বে। আমার কাছে আমিরা আছে ভাবি। মানলাম আমিরা আছে, তবে তুই বল, ও কি সারা জীবন তোর কাছেই থাকবে? এটা সম্ভব? এবার সায়রার মাথায় চিন্তা ভর করে। সত্যিই তাই, আমিরা তো সারা জীবন তার কাছে থাকবে না। মেয়েটি বড় হচ্ছে, একটি নির্দিষ্ট সময় পর আমিরাকেও বিয়ে দিতে হবে। তখন সায়রার কি হবে? অনেক রকমের চিন্তা এসে ভর করলো সায়রার মস্তিষ্কে। ও শুকনো ঢোক গিলল, গলা ভেজানোর প্রয়াস করলো, তবে সবটাই ব্যর্থ। মারুফের কলিগ সহ তার পরিবার খাবার খেতে বসেছে, আর পরিবেশন করে চলেছে সায়রা। ও যথেষ্ট নম্র ভদ্র, খুবই সাধারণ আচরণ করছে। সেই সুযোগেই জুথি বলল, তাহলে কি আজই কথা বলবো? ভাবি, আমার সময়ের প্রয়োজন। একথার পর জুথি আর কিছু বলল না। খুব স্বাভাবিকভাবে তাদের খাবারের তদারকি করতে লাগলো। মেহমানদের বিদায় দিয়ে সায়রা এলো নিজের ঘরে। তারপর পুরনো সব জিনিসপত্র বের করলো, যার সব কিছুতে সায়েদের স্মৃতি মিশে আছে। ও ধীরে সুস্থে সবগুলো স্মৃতি গুছিয়ে রাখলো। জুথি সেসব দেখে বলল, তোর উচিত এসব ফেলে দেওয়া। থাক না, পুরো অতীত ফেলে দিলেই তো মুছে যাবে না। যেই মানুষটা তোর নেই, তার জিনিস তোকে ধরে রাখার কোনো দরকার আছে? ভাবি, এসব যখন সাইদ আমাকে দিয়েছিল তখনও কিন্তু আমারই ছিল। আমি চাইলেই সেই সময়গুলো অস্বীকার করতে পারবো না, এটা সম্ভব না। জুথি চুপচাপ সব দেখতে থাকে। সায়রা কাবার্ড বন্ধ করে পুনরায় বলে, তবে আজকের বিষয়টা ঠিক হয়নি। তারা যে আসবে এটা আমাকে বলে নেওয়া উচিত ছিল। তুই বললে নিষেধ করে দিতি। তা করতাম, তবে তোমাদের বলে নেওয়া উচিত ছিল। আমার খুব আনইজি লাগছে। জুথি বুঝলো বিষয়টা আসলেই ভুল হয়েছে। ওর একটু মন খারাপ হলো, তবে যা হবার তা তো হয়েছেই। চাইলেই তো আর পরিবর্তন সম্ভব না। রাতের খাবারের সময় মারুফ বলল, আমিরা স্কুলে ভালো ফলাফল করছে। আজ ফেরার পথে ওর ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল, স্যার বেশ প্রশংসা করলেন। সায়রা ভালো লাগলো। ও আমিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও তো সবসময় ব্রাইট ছিল ভাইয়া। শুধু শেষ সময়ে ওই জানোয়ারটা। ভাইকে আটকে দেওয়ার প্রয়াসে সায়রা বলল, বাদ দাও ওসব কথা। আমিরা, তোর খাওয়া হয়েছে? খাওয়া শেষ করে সোজা ঘুমোতে যাবি। আমিরা মাথা দুদিকে দুলিয়ে ভাতের শেষ লোকমা তুলে চলে গেল। সায়রা নম্র সুরে বলল, ভাইয়া, আমি চাই আমিরা যেন কখনো অতীত স্মরণ না করে। ওর বাবার প্রতি ঘৃণা এমনিতেই আছে, তবে চাই না সেটা স্মরণ করেও কষ্ট পাক। মারুফ কথাটা বুঝতে পারল। ও সেটা মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর কখনো ওর সামনে বলবো না এসব। এখন তুই বল, সামনে কি করবি? গ্রাজুয়েশন শেষ করে জব নিব, আর সাথে মাস্টার্সটাও কমপ্লিট করব। সেটা না হয় করবি, তবে মাস্টার্সের আগে বিয়েটা করে নিলে হয় না? এত বিয়ে বিয়ে কেন করছো ভাইয়া? আমি তো তোমাদের ঘাড়ে বসে খাচ্ছি না। তোমরা কেন বুঝতে পারছো না আমি এখন বিয়ে করতে চাই না? সব সময় বিয়ে 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 আর বিয়ে। বিয়ে ছাড়া জীবনে কি আর কিছু নেই? হুট করেই সায়রা যেন রেগে গেল। মারুফ কিছু বলতে যাচ্ছিল, তবে ওকে চোখের ইশারায় থামিয়ে দিল জুথি। সায়রা খাবার না খেয়ে উঠে গেছে। জুথি একটা নিঃশ্বাস ফেলে বলল, ওর সময় দরকার, মাত্রই বিষয়গুলো মেনে নিতে শিখেছে। মারুফ কথা বলে না, চুপ করে থাকে। বোনের কষ্ট সেও উপলব্ধি করে। তার বয়স হচ্ছে। এমনিতেই আশেপাশের মানুষ আড়ালে আবডালে মেয়েটির নামে সমালোচনা করে। কত সমস্যা রয়েছে, যা ওকে বাধ্য করে বিয়ের কথা তুলতে। অনুভব, তুমি কি কখনো সিরিয়াস হবে না? আমিন সাহেবের শরীর কাঁপছে। তিনি যেন বিশাল ঝড় পার করে এসেছেন। এদিকে তার একমাত্র ছেলে বিছানায় ল্যাথ মেরে ঘুমিয়ে আছে। তিনি ছেলেকে এক প্রকার টেনে টুনে উঠালেন, তবে পুত্র অনুভব যেন স্বপ্নে ভাসছে। তার সেই স্বপ্ন যে ভাঙছেই না। ইটস টু মাচ বাবা, কতবার বলবো আমি এই সময়ে এই বিরক্তিকর পানীয়টা খেতে পারবো না। ঘুমান্ত অনুভবের মুখে এক গ্লাস পানি ছুড়ে দিলেন আমিন সাহেব। ছেলেকে তিনি সকালবেলায় লেবু পানি খেতে বলেছেন, সেটাই হয়তো স্বপ্নে দেখছে। অনুভব চোখ মেলে তাকাতেই দেখল তার বাবার পোক্ত দেহটা। ও ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল, বিছানার এক মাথা থেকে আরেক মাথা। তারপর স্মরণ করল কথা ছিল আজ সে অফিসে যাবে।
তাদের বিজনেস পার্টনারদের সাথে তার পরিচয় করানো হবে। এদিকে সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনুভব মাথা নত করে রইল। আমিন সাহেব ধপাস করে বিছানায় বসে পড়লেন, কপালে হাত দিয়ে বসে রইলেন। খুব খারাপ করলে অনুভব, আমি এতটা অপমানিত হলাম। অনুভব কথা বলে না, সে কি বলবে। আমিন সাহেব দীর্ঘশ্বাস ফেলেন, উঠে পড়েন বসা থেকে। ঠিক আছে, তোমাকে আর প্রয়োজন নেই। তুমি দায়িত্ব নিতে চাচ্ছ না, তাহলে এই ফ্যাসিলিটিও পাবে না, সব বন্ধ। বাবার মুখের ওপর একটা কথাও বলতে পারল না অনুভব। সে ভেবে দেখল, সে ভীষণ অলস প্রকৃতির, তার শুধু ঘুমাতে ইচ্ছে করে, দায়িত্ব নেওয়ার ইচ্ছে জাগে না। তবে বাবার টাকা ছাড়া তার গতি কি আসলেই আছে? নেই। এবার সত্যি যার চোখে মুখে অসহায়ত্বের ছাপ দেখা গেল। পাতলা গরনের মুখখানি যেন আরো শুকিয়ে গেল। আহারে অনুভব, মন খারাপ করে বাসার গেটের কাছে বসে আছে অনুভব। বাবা খুব রেগে বের হয়েছেন, মা বাসায় নেই, নানা বাড়িতে আছেন। তাকে কল করার পর সে বলেছে বাবার কাছে ক্ষমা চাইতে। অনুভব তাই গেটের কাছে বসে আছে, দারোয়ান গিয়েছে চা আনতে। সায়রা বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে, গেট বন্ধ দেখাচ্ছে। এদিকে সে একটু লেট করে ফেলেছে, ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তাই একেবারে তৈরি হয়ে আনাফকে পড়াতে এসেছে। দারোয়ান কাকা, গেট খুলুন। শব্দ নেই, সায়রা আবার বলল, দারোয়ান কাকা, গেট খুলুন। এবারও কোনো শব্দ নেই। শব্দ আসবে কেমন করে? গেটে তো দারোয়ান নেই, যে আছে সে অনুভব। আর অনুভব তো ডুবে আছে গভীর ভাবনায়, যেন এই পৃথিবীর সমস্ত কিছু থেকে সে আগ্রহ হারিয়ে ফেলেছে। তার এখন একটাই লক্ষ্য, বাবার কাছে ক্ষমা চাওয়া। সায়রা বিরক্ত হয়ে এবার গেটে আঘাত করলো। কিয়ৎকাল পর গেট খুলে গেল। দারোয়ান কাকা, কত সময় ধরে চিল্লাচিল্লি করছি, গেট কেন খুলছেন না? এ কথা বলেই হনহনিয়ে চলে যেতে নিচ্ছিল সায়রা। তবেও আবছাবছা দেখতে গেল দারোয়ান আজ ভীষণ লম্বা হয়ে গেছে, পেটের ভুঁড়ি কোথায় যেন হারিয়ে গেছে, মোটা শরীরটা যেন হাওয়া হয়ে গেছে। এই অতি আশ্চর্য ঘটনা কয়েক সেকেন্ডের জন্য ওকে দ্বিধায় ফেলে দিল। অনুভব দাঁত কিরমির করে বলল, আমাকে তোমার দারোয়ান মনে হয়? ছেলেটাকে ভালো মতন দেখে নিয়ে সায়রা বলল, তো এখানে বসে আছো কেন? দারোয়ান হও আর যেই হও, এত সময় চিল্লাচিল্লি করার পরেও কেন শুনছিলে না? তুমি কি আমার নাম ধরে ডেকেছো? তোমার নাম ধরে ডাকবো কেন? আমি তো দারোয়ান কাকা বলে ডেকেছি। তাহলে আমি কেন শুনবো? উফ, আশ্চর্য তো। আশ্চর্য তো তুমি। ধুর। এক প্রকার বিরক্তি নিয়েই ছুটে গেল সায়রা। তবে লিফটের কাছে এসে দেখলো লিফট অফ। অনুভব বেশ ভাব নিয়ে ওর কাছে এলো। হ্যাঁ যাও এবার হেঁটে হেঁটে। অসহ্য। শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়াতে লাগলো সায়রা। 9 তলায় উঠতে হবে। কি আশ্চর্য! অনুভব এত সময় পর দেখলো সায়রা শাড়ি পরে এসেছে। দুনিয়ার কিছুর প্রতি কি তার আগ্রহ নেই? আমিন সাহেব ফিরেছেন, তবে ছেলেকে পাত্তা দিচ্ছেন না। তিনি ভীষণ রেগে আছেন। অনুভবও বসে নেই, চেষ্টা চালাচ্ছে। বাবার সাথে সে ফ্রি নয়, তবে একমাত্র সন্তান হওয়ায় স্নেহের পরিমাণ বেশি। সেই জন্যই কিনা বাবার সম্মুখে উপস্থিত হতে পেরেছে অনুভব। সে মাথা চুলকোচ্ছে। কি? আমিন সাহেবের ভরাট কণ্ঠ, যেন তিনি জিম ট্রেনার আর অনুভব তার ছাত্র। অনুভব শুকনো গলা ভেজানোর প্রয়াসে ঢোক গেল। কিছু বলতে চাই। তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? না বলে? জি, অনুমতির জন্য। আমিন সাহেব চোখ সোজা করে চাইলেন। ছেলে তাকে তেল দেওয়ার চেষ্টা করছে, তবে এত সহজে তো তিনি এসব মানবেন না। তিনি বরং মুখের কঠোরতা ধরে রাখলেন। বাবা, মাফ চাচ্ছি, অভ্যেস নেই তো। অভ্যেস নেই বলে বাবার সম্মান খোয়াবে না নাকি? এরপর আর হবে না। কি হবে না? এমন ভুল। এসব ছেলে ভুলানো কথা অনুভব। আমি বাচ্চা নই। তোমার জন্ম আমার দ্বারা হয়েছে, আমার জন্ম তোমার দ্বারা হয়নি। বাবার সোজা কথায় অনুভবের কান গরম হয়ে যায়। সে কিছুটা লজ্জিত বোধ করে। দুঃখিত বাবা। সত্যি দুঃখিত। এবার কণ্ঠটা নরম। অনুভব চটজলদি জবাব দেয়, খুবই দুঃখিত। সুযোগ চাও? জি চাই। সুযোগের কথায় অনুভব তার সায় দিল। তবে সে মনে মনে আসলে সুযোগ চায় না। এত দায়িত্ব তার ভালো লাগে না। সে পাখির মতন উড়ে বেড়াতে চায়, তার ভালো লাগার গুরুত্ব দিতে চায়। চাইছো যখন, তবে সুযোগ তুমি পাবে। অনুভবের মুখশ্রীতে আধার নামে। আমিন সাহেব ছেলের এই অবস্থা বুঝতে পারেন, তবে তিনি সেটা আমলে নেন না। একমাত্র সন্তান তার, যদি এমন দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে তো ভবিষ্যৎ রসাতলে যাবে। এমনটি করা যাবে না, কিছুতেই না। সায়রাত দেহ ক্লান্ত। বাসায় ফিরে দেখলো আমিরা ঘুমিয়ে আছে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ও গেল শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে এসে দেখলো অনেকগুলো কল এসেছে আনাফের মায়ের নাম্বার থেকে।
ও চট করে কল ব্যাক করলো। হ্যাঁ আপু, আমি আসলে গোসল করছিলাম, তাই ধরতে পারিনি। ঠিক আছে সায়রা, কোনো ব্যাপার না। তোমাকে একটি ব্যাপার জানানোর জন্য কল করেছি। কি? আহনাফ তোমার সাথে ভীষণ মিশে গেছে, তোমায় বন্ধুর মতন ট্রিট করছে। সায়রা মৃদু হেসে বলল, আসলে ওর সময় প্রয়োজন, এটা হলেই ও ঠিক হয়ে যাবে। ওর ডক্টরও তাই বলেছিল। হ্যাঁ। রনুর কণ্ঠে হতাশা, সে যেন ক্লান্ত সবকিছুতে। সায়রা অপেক্ষা করলো। রনুই বলল, আমি আর আহনাফের বাবা বেশিরভাগ সময় অফিস নিয়ে ব্যস্ত থাকতাম, আসলে ওকে সময় দেওয়া হয়নি তেমন। তার উপর ও স্পেশাল চাইল্ড। আমরা একটা নির্দিষ্ট সময় বিষয়গুলো ভুল করে বসেছি। বুয়ার কাছে থেকেছে বেশি সময়, বুঝতেই পারছো। জীবনে টাকার পেছনে দৌড়াতে গিয়ে ছেলেটার ক্ষতি হয়ে গেল। আসলে আপু, এটা আপনাদের দোষ না, ভাগ্যের বেশি আমাদের হাতে কিছু নেই। তা ঠিক। আচ্ছা শোনো, যেটা বলার ছিল, আহনাফের জন্মের দিন 3 দিন বাদেই। তোমার তো অফ ডে, তাই আগে জানিয়ে রাখলাম। তোমাকে কিন্তু আসতেই হবে। শোনো, ওর বাবা এটা অ্যারেঞ্জ করেছে কক্সবাজারে, সেখানে আমাদের ব্যবসায়িক একটা পার্টিও রয়েছে। সেই সাথে আহনাফের বার্থডেটাও সেলিব্রেট করতে চাইছিলাম। তুমি কিন্তু মিস দিবে না। আমি টাইম বলে দিব, সময় মতন আমাদের বাসায় চলে আসবে। আমরা সবাই একসাথে যাব। সায়রা আর আমিরা পুরো তৈরি। তাদের দুজনকেই ভীষণ সুন্দর লাগছে। 3 দিনের ট্যুর ওদের। আজকে সবাই মাইক্রোবাসে করে যাবে। বলা যায় এটা জন্মদিনের অনুষ্ঠান কম, ভ্রমণ বেশি। অন্যরকম এক উত্তেজনা কাজ করছে। সায়রা দাঁড়া। জ্যোতি কিছু খাবার নিয়ে এসেছে, সেটা ব্যাগে তুলে দিয়ে দোয়া পড়ে ফু দিয়ে দিল। উফ ভাবি, তুমি কেমন মায়ের মতো করো। মায়ের চেয়ে কম কিসের? আমার যখন বিয়ে হয় তখন তোর বয়স কত? সায়রা হাসলো, মনে করে বলল, 3। 3 বছরের ছিলি। আমাকে ভাবি কম, মা বেশি মনে করতি। সায়রা আবার হাসলো। আমিরাও তৈরি হয়ে এসেছে। মেয়েটির প্রতি শুরুর দিকে বিশেষ এক রাগ অনুভব হলেও এখন আর তেমনটি লাগছে না জ্যোতির। তবে বিশেষ কোনো ভালোবাসা অনুভব হয় না। এ অনুভব না হওয়ার পেছনেও যে বিশাল কাহিনী জড়িয়ে, সব স্মরণ করে জ্যোতি দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন বড় আশ্চর্যের। জুই আর মাহিমও এসেছে। তারা কিছু চকলেট এনে দিয়েছে আমিরাকে পথে খাওয়ার জন্য। মারুফ নেই, অফিসে গিয়েছে। তবে সকালে 1000 টাকা রেখে গেছে, বলেছে সায়রাকে দিতে। সেটাই মনে করে এনে দিল জ্যোতি। ভাইয়া আবার টাকা কেন রাখতে গেল? নিয়ে যা, পথে দরকার হলে। টাকা নিয়ে ব্যাগগুলো হাতে তুলল সায়রা। সবাইকে উদ্দেশ্য করে বলল, আসছি রে, ভালো হয়ে থাকবি, কোনো দুষ্টুমি করবি না। আগে থেকেই রিক্সা ঠিক করা ছিল, সেটাই উঠে বসলো ওরা। রিক্সা চলতে শুরু করেছে। মৃদু একটা হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিচ্ছে। ভালো লাগে, মন তৃপ্ত পেল যেন। আমরা সমুদ্র দেখবো মিমি? এখনো বলতে পারছি না রে, তবে কক্সবাজার যেহেতু যাব, সেহেতু একটা কিছু তো দেখা হবেই। আমিরা চোখে মুখে উচ্ছ্বাস। মা বলেছিল এবছর তারা সমুদ্র দেখতে যাবে, তারপর পাহাড়। একে একে সব ঘুরে দেখবে তারা। অথচ কোথায় হারিয়ে গেল মা, আর কোথায় বা হারিয়ে গেল বাবা? মা ছাড়া এতিম সে। মন খারাপ করে রইল। মনে মনে বলল, আমাকে সাথে কেন নিলে না মা? তোমাকে যে বড্ড মনে পড়ে আমার, বড্ড মনে পড়ে। বাসার সামনেই 2টো মাইক্রোবাস রাখা, মানুষজনে ভরা। সায়রা রিক্সা থেকে নেমে বলল, দাঁড়া, আপুকে কল করি, কোনটায় উঠবো? ও কল করতে অন্যদিকে ফিরল। তখনই বাসা থেকে বের হয়ে এলো অনুভব। আমিরা ব্যাগপত্র হাতে দাঁড়িয়ে। অনুভব ওর কাছে এলো। আমিরা চোখ পিটপিট করে চাইল, ছেলেটা এত লম্বা কেন, আর চিকন কেন? নাম কি? আমিরা। এখানে দাঁড়িয়ে কেন? এ প্রশ্নের জবাব দিল না আমিরা। অনুভব বুঝলো মেয়েটি তার জবাব না দিয়ে অন্যায় করেছে, তাই মুখশ্রী গম্ভীর করল। কার সাথে এসেছো? আমিরা এবারও জবাব দিল না, শুধু চাইল অদূরে দাঁড়িয়ে থাকা সায়রার দিকে। পিছন দিকে ফিরে তাকায়, সায়রাকে চিনল না অনুভব। তবে আমিরাকে ভয় দেখাতে দুষ্টমি বুদ্ধি মাথায় আনলো। আমিরা, তোমার মাথায় সাপ। সাপের কথা শুনে ভয় পেয়ে গেল আমিরা। চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ছুটে এলো সায়রা। আমিরাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? এই আমিরা, এমন কেন করছিস?
মিমি সাপ, আমার মাথায় সাপ, মিমি মিমি। সাপ? কোথায় সাপ? মিমি সাপ। আমিরা সাপ খুব ভয় পায় ছোট থেকেই, তাই বেশি প্যানিক করে ফেলেছে। পাশে দাঁড়িয়ে আছে অনুভব, ও একটু বেশি অবাক হয়েছে। সামান্য সাপের কথা শুনে বাচ্চাটি কি না দিন দুনিয়া এক করে ফেলল। কিয়ৎকাল পর শান্ত হলো আমিরা, কান্নায় চোখ মুখ মেখে আছে। কিসের সাপ? ভয় পাচ্ছিলি কেন? আমিরা অনুভবের দিকে দৃষ্টি ফেরালো। সায়রা এত সময় পর চিকনা ছেলেটাকে দেখতে পেল। কি? ও বলেছে আমার মাথায় সাপ। সঙ্গে সঙ্গে আমিরার কথার প্রতিবাদ করে অনুভব বলল, আমি কখন বললাম? সায়রা বুঝতে পারল বিষয়টা। আমিরার মিথ্যে বলার কারণ কি। বিপরীতে মিথ্যাটা অনুভবই বলতে পারে, কোনো কারণ ছাড়াই। এসবের কোনো মানে হয়? তুমি এটা কেন বললে? আমি বলিনি। আমিরা মিথ্যে বলে না। তো আমি বলি? হ্যাঁ, মাত্রই বললে মিথ্যেটা। অনুভব অন্যদিকে ফিরে রইল। সায়রা বিরক্তি নিয়ে আমিরাকে নিয়ে গাড়িতে উঠল। তারা একটু লেট করে ফেলায় সবাই বাসে উঠে বসেছে। একদম শেষের দিকে 3টে সিট খালি। আমিরা আর সায়রা সেখানে উঠে বসল। অনুভব হেলে দুলে গাড়িতে উঠে দেখলো একটি মাত্রই সিট খালি। ও হতাশ হলো। আমিরা সায়রাও হতাশ। এই 3 জনকে এতটা পথ নাকি পাশাপাশি বসে যেতে হবে। হায়রে ভাগ্য। অনুভব শরীর বিশেষ এক ধরনের পারফিউম ব্যবহার করেছে, যার সুবাস সায়রার মাথা ধরিয়ে দিল। ও বেশ বিরক্ত, আহত, বারবার মুখশ্রীতে সেটা ফুটিয়ে তুলছে। আর সেটা অনেক সময় ধরেই লক্ষ্য করছে অনুভব। সে অপমানিত বোধ করছে। এবার কথাটা বলেই ফেলল। এই, তোমার সমস্যা কি? এমন কেন করছো? তোমার গায়ের বাজে পারফিউম। একথা বলতে অনুভব চোখ ছোট ছোট করে চাইল। বাজে পারফিউম? এটা ভীষণ দামি এক ব্র্যান্ডের সুগন্ধি, আর সেটাকে কি না বাজে বলছে মেয়েটা? ও চোখ মুখ শক্ত করে রইল, যেন অপমানটি হজমের চেষ্টা চলছে। 2টো মাইক্রোবাস নিয়ে যাচ্ছে ওরা, মোট 32 জন। এখন দুপুরের সময়। স্বাভাবিকভাবে লাঞ্চ করার জন্য গাড়ি থামানো হলো। ওরা কত দূর এসেছে সায়রা জানে না, তবে শহর ছেড়ে গ্রামীণ এক পরিবেশ, ভালো লাগছে। আমিরা এদিকে আয়। আমিরাকে কাছে নিয়ে নিল সায়রা, বলল, ওখানটায় দাঁড়া। মিমির কথা মতন দাঁড়ালো আমিরা। সায়রা চট করে 2টো ছবি তুলে নিল। দারুণ আসে তো, আমাকে ছবি তুলে দে। সায়রা গিয়ে দাঁড়ালো, তবে আমিরা ভালো করে ছবি তুলতে পারছে না। একবার দুবার করে অনেকগুলো ছবি তুলল, তবে সায়রার পছন্দ হলো না। ওদের ওই কাহিনী দেখে হেসে মরে যায় অনুভব। সায়রা চোখ গরম করে তাকায়। এই ছেলেটির সমস্যা কি? লাঞ্চে অনেক বেশি খেতে পারছে না সায়রা, আমিরাও তাই। দুজনেই একটুখানি খাবার নিয়েছে। রনু সেটা দেখে বলল, এইটুকু খাবে তোমরা? আমরা একটু কম খাই আপু। তোমরা যে কি এই বয়সে ডায়েট শুরু? ডায়েট তো আমাদের করা উচিত, অথচ দেখো জিহ্বা সামলাইতেই পারি না। রনুর কথায় হেসে নিল সায়রা। আমিরা খাওয়া শেষ করে বলল, মিমি, ওই ছেলেটার জন্মদিন। একটু দূরের টেবিলে বসে আছে আনাফ। সায়রা লক্ষ্য করে বলল, ওর সাথে কেউ খেলতে চায় না? না রে, একটু অন্যরকম দেখে স্কুলের বন্ধুরা খেলতে চায় না। ইস, আমার স্কুলে হলে আমি ওর সাথে খেলতাম। আমিরার চোখে মুখে আফসোস। সায়রা হাসলো। এটা ভেবে খুশি হলো এই ছোট্ট আমিরাও মানুষকে সহজভাবে নিতে শিখেছে। তার মাঝে স্পেশাল চাইল্ড বলে কিছু নেই। লাঞ্চ করে ওরা আবার মাইক্রোবাসে উঠে বসেছে। আমিরা সায়রা দুজনেই গ্রামীণ পরিবেশ পছন্দ করে, তাই দুজন দুপাশের জানালার সিটে গিয়ে বসে পড়েছে, যাতে পরিবেশ উপভোগ করতে পারে। অনুভব উঠে দেখলো সায়রা তার জায়গায় বসেছে। এটা তো আমার জায়গা। লেখা আছে। আশ্চর্য, আমি তো এখানে বসে এসেছি। এখন মাঝে বসো। মানে কি? তোমাদের দুজনের মাঝে বসবো আমি? সমস্যা কি? উফ, অসহ্য। অনুভব মাঝে বসলো। সায়রা আর আমিরা দুজনেই হাসছে। তারা ভাবতেও পারেনি অনুভব মেনে যাবে। যা ঘাটতারা ছেলে। ঠান্ডা শীতল বাতাস। ওরা একটা রিসোর্টে উঠেছে। রিসোর্টটা ভীষণ সুন্দর, সমুদ্রের কাছে। সায়রার মন ভালো হলো অনেকটা। সে এমন একটা জায়গায় খুঁজছিল। ও ধীরে ধীরে সমুদ্রের পাড়ে এগিয়ে গেল। কিছুটা নেমে দাঁড়ালো। ঢেউগুলো ছুঁয়ে গেল পা। শীতল জলে অন্যরকম ভালো লাগা কাজ করছে। চোখ বন্ধ করলো সায়রা। এখন মনে হচ্ছে পৃথিবীটা ভীষণ সুন্দর। কোনো অশান্তি নেই। কারো কথা স্মরণ হচ্ছে না। মস্তিষ্ক যেন নিদ্রায় রয়েছে। এই সায়রা, এখানে কি করছো? অনুভব ছেলেটা তার সুন্দর সময়টিতে বাধা হয়ে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চাইল সায়রা।
কি সমস্যা? সমস্যা তো অনেক। তোমাকে খুঁজে আমার পা ব্যথা হয়ে গেছে। আমাকে কেন খুঁজো? তোমার বেবি ডল কান্নাকাটি করছে। কি? অনুভব বেবি ডল বলতে কাকে বোঝালো সায়রা ঠিক বুঝলো না। ও ভ্রু কুঞ্চিত করে রইল। আমিরা, সে কান্নাকাটি করছে। কাছে ইয়ে মানে তোমায় খুঁজছে। আশ্চর্য, তাহলে কান্না করছে কেন বললে? বললাম। আজব তো। আজবই ভালো। দুজন দুষ্ট মেয়ে। তো কি বললে? দুষ্ট বলেছি। তুমি তো শয়তান। আমি শয়তান? এখানে আর কেউ আছে যে তাকে শয়তান বলবো? ভারী ঝগড়া করতে জানো তো। কথা বলিও না, সব সময় এমন মজা করো, অথচ ভাবো না অপর মানুষটি চিন্তিত হতে পারে। এখন তোমার বেবি ডলের কাছে যাও। সায়রা কথা না বাড়িয়ে পানি থেকে পা সরিয়ে নিল। তারপর হাঁটতে লাগলো রিসোর্টের পথে। অনুভব পেছন থেকে ডেকে উঠল। আরে এই দুষ্ট মেয়ে। পেছন না ঘুরে সায়রা বলল, তুমি এই নামে ডাকলে আমি শুনবো না অনুভব। কিন্তু জবাব তো দিয়েছ। সায়রা হতাশ হলো। সে সত্যি তো জবাব দিয়ে ফেলেছে। কি যে হচ্ছে তার সাথে। আজকাল নিজেকে বড় বোকা মনে হয়, আর সব থেকে বেশি বোকা হতে হয় অনুভবের কাছে। ছেলেটা এত বেশি করে ইদানিং। আমিরা ঘুমিয়েছিল। বিকেলে ফিরে যে যার রুমে গিয়ে রেস্ট করছিল। সায়রার ভালো লাগছিল না, বিধায় সমুদ্রের পাড়ে আসে। এর মধ্যে আমিরার ঘুম ভেঙে যায় আর সে ভীত হয়ে পড়ে। তখনই অনুভব সায়রার খোঁজে বের হয়। আমির এখন চুপ করে বসে আছে, যেন শান্ত সমুদ্র। কি রে, ঘুম ভেঙে গেল? তুমি কোথায় ছিলে মিমি? এই তো বাইরে। ওহ, আমার ভয় করছিল। ঠিক আছে, এসে গেছি। না, আমি খেলবো। আনাফকেও বের করে নিল আমিরা। তারপর আমিরা, আনাফ আর সায়রা খেলতে লাগলো একটি বল দিয়ে। ওরা বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছে। অনুভব তখন নিজের গিটার নিয়ে বসলো। এই গিটারের সাথে তার সব থেকে ভালো বন্ধুত্ব। এমন না সে ভালো গান গাইতে পারে, তবে গানের প্রতি বিশেষ ভালোবাসা কাজ করে। সন্ধ্যায় মারুফ কল করলো। কল রিসিভ করে সায়রা বলল, হ্যাঁ ভাইয়া, কখন ফিরলে? কিছু সময় হলো। তোরা সবাই ঠিক আছিস? ঠিক আছে। শোন না, একটা কথা বলার ছিল। বলো, শুনছি। বাহাদুর কল করেছিল। কেন? আমিরার খোঁজ নিতে। হঠাৎ? বুঝতে পারছি না। সায়রা একটু চিন্তায় পড়ল। তারপর বলল, ঠিক আছে, ফিরে বিষয়টা দেখব। তবে কথা শুনে মনে হলো মেয়ের প্রতি দরদ এসেছে। সত্যি কি তাই ভাইয়া? জানি না রে। সে একটা নিকৃষ্ট মানুষ ভাইয়া। আমার আপুকে মেরেছে, এখন মেয়েটাকেও মারবে। মারুফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ভুল তো সবারই ছিল রে। আমরা আসলে কারো জীবন নিয়েই কিছু বলতে পারি না। তবে সত্যি বলতে বাহাদুর আমেনাকে ভালোবাসতো। ভালোবাসলে শেষ দিকে এত যন্ত্রণা কেন দিল বলতে পারো? বোঝার ভুল আসলে। ভুলে ভুলে আমার বোনটাকেই মেরে ফেললো। মারুফ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সায়রা কিছুটা উত্তেজিত। সব মানলাম, তার যদি এতই ভালোবাসা থাকতো তবে আপুর মৃত্যুর 10 দিনের মাথায় বিয়ে কেন করলো? মারুফ নিশ্চুপ। আসলেই ভালোবাসার রং বদলায়, এটা অস্বীকারের উপায় নেই। শুরুর কিছু বছর বাহাদুর ছিল আমেনার জন্য রহমত স্বরূপ, অথচ শেষ কিছু মাস যে যন্ত্রণা তিরস্কার করলো এটি কোনো ভাষাতেই ব্যক্ত সম্ভব নয়। রাতের খাবারের আগ দিয়ে সায়রার মেজাজ আরো গরম হতে লাগলো। বাহাদুর যেই মেয়েকে অস্বীকার করেছে সেই মেয়ের প্রতি এখন আবার দরদ দেখাচ্ছে, তাকে দেখতে চেয়েছে। সায়রা বলে দিয়েছে আমির আর কোথাও যাবে না, অন্তত সৎ মায়ের কাছে তো কখনোই না। তখনই বাহাদুর জ্বলে ওঠে, বলে তার মেয়েকে সে নিয়ে যাবে, দেখবে কে কি করতে পারে। সায়রা আসলেই তিক্ত হয়ে পড়ল। অসহ্য লাগলো তার সব। সে খেলো না। এখন রাত 10টার কিছু বেশি বাজে। ও এসেছিল হাওয়া খেতে। বাইরের শুনশান নীরব পরিবেশ। সে সময়ে মনে হলো তার পেছনে কেউ আছে। ও চট করেই ঘুরে তাকালো, দেখলো অনুভব দাঁড়িয়ে। সায়রা ভয় পেয়ে গেল, জ্বলন্ত চোখে তাকালো। তোমার সমস্যা কি অনুভব? ভয় পেয়েছো তাই না? তো ভয় পাবো না? আশ্চর্য মানুষ তো তুমি। এত রাতে বাইরে কি করছো?
বাইরে কি করছি মানে? এখানে তো কেউ নেই, একা কি করো? এমনি এসছি। এমনি না, নিশ্চয়ই বয়ফ্রেন্ডও এখানে এসেছে। আজে বাজে কথা বলবে না। বয়ে গেছে আজে বাজে কথা বলতে। আশ্চর্য, তুমি এত জ্বালাও কেন আমায়? জানি না, ভালো লাগছে জ্বালাতে। ধ্যাত। অনুভবকে পাশ কাটিয়ে চলে এলো সায়রা। ছেলে তো এত বেশি বেশি করে। ও অনেকটা যাওয়ার পর হাতে টান অনুভব করলো। সায়রা চেঁচিয়ে উঠল। এটা কি রকমের কাজ অনুভব? কোনো জবাব এলো না। সায়রা ঘুরে তাকালো, দেখলো অনুভব নাই, এখানে দাঁড়িয়ে অন্য একজন, যে ওর ভীষণ চেনা, একসময় ভীষণ কাছে ছিল। ও শুকনো ঢোক গিলল। পুরুষটির ভরাট মুখের রোমরাজি বেশ বড় হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, দৃষ্টিতে ঘুম না হওয়ার ছাপ। কি এক আশ্চর্য ব্যথা সে মুখে। সায়রা তাকিয়ে থাকতে পারল না, চোখ ঘুরিয়ে নিল। কেমন আছো? সায়রা ধীরে সময় নিয়ে বলল, ভালো, তুমি? আছি ভালো। তারপর নীরবতা। দুজনেই যেন কথা বলতে পারল না। সায়রার চোখের কোণ থেকে একটা বিন্দু জল নেমে এলো। ও চলে যেতে নিতেই পুনরায় ডেকে উঠল সাইদ। শোনো একটু। সায়রা দাঁড়ালো। সাইদ কাছে এলো পায়ের জোরে, বরাবর হয়ে বলল, সেদিন কল করেছিলে? সায়রা চুপ। ও মাথাটা নিচু করে রইল। সাইদ যেন কিছু বলতেই যাচ্ছিল, সে সময় বিকট এক আওয়াজ কানে ভেসে এলো। মেয়েলি কণ্ঠ চিৎকার করছে, সম্ভবত পড়ে গিয়েছে। সাইদ তাকালো ঘাড় ঘুরিয়ে, চোখ মুখে বিরক্তি নেমেছে। মেয়েটির নাম নম্রতা, সাইদের স্ত্রী। সায়রা দেখেছে ছবিতে, অল্প বয়সী, ভীষণ সুন্দর দেখতে। তার চেয়েও বেশি কি না সেটা সায়রা জানে না, তবে দেখতে সুন্দর। সায়রা শুকনো ঢোক গিলল, বলল, তুমি ওর কাছে যাও। সায়রা পায়ের গতি বাড়ালো। সাইদ অলস চোখে তাকিয়ে রইল। আহারে জীবন তার ভালোবাসার মানুষ। জীবন তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটি সে নিতে পারেনি। একটা ব্যথা তার চোখ দুটোই রিক্ততা এনে দিচ্ছে। মনে হচ্ছে এই জীবনটাই বৃথা। সায়রা পালিয়ে যাচ্ছিল, সেই সময় অনুভব এসে বাধা হয়ে দাঁড়ালো। কি হয়েছে? সামনে এসে দাঁড়ালে কেন? আগে তো বলনি বয়ফ্রেন্ডও এসেছে। সন্দেহ তো ঠিকই করেছিলাম। কি বুঝুনি? এত ঢং কেন ধরো? অনুভব, পথ ছাড়ো, আমার ভালো লাগছে না। ভালো তো লাগবেই না। সরো। অনুভবকে ঠেলে ভেতরে চলে গেল সায়রা। এসে কিছু সময় কান্না করলো। সেদিনটি তার জন্য বড় পরীক্ষার দিন ছিল। হয়তো ভুল ছিল অনেক কিছু, তবে ভালোবাসার কাছে কোনো ভুলই তো ভুল নয়। কিন্তু ভাগ্য সে তো নিজের মতোই পথ এগোলো। সায়দ সেদিন নিজের সব কিছু ফেলে সায়রার কাছে এসেছিল। সায়রা শুরুতে নাকচ করে দিল, পরে গিয়েছিল সাইদের কাছে, তবে বাইরে ছিল না সাইদ। তারপর কত কল করা হলো, রিসিভ হলো না। দুদিন পরে সায়রা জানতে পারল সাইদ তার হলুদের অনুষ্ঠান ফেলে তার কাছে এসেছিল। একথা শোনার পর সায়রা ছিল ভীষণ লজ্জিত। যদি ওরা সেদিন পালিয়ে যেত, তবে আরেকটি মেয়ের ক্ষতি হয়ে যেত। মেয়েটি বিয়ে ভাঙার শোকে গলায় দড়ি দিত নিশ্চয়ই। কত কিছুই তো ঘটতে পারত। পরিস্থিতি এমন এক সংকট তৈরি করে, যার ফলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা যায় না। তবে যদি সায়রা আর সাইদের একটি সংসার হতো, তবে খুব ক্ষতি হতো হয়তো। হ্যাঁ, নতুবাই পৃথিবী কেন এমন এক সংকট তৈরি করলো? সকালটা সুন্দর, আনাফের জন্মদিন। সবাই উইশ করেছিল রাতেই, তবে সায়রা শরীরটা খারাপ লাগছিল বিধায় সে বের হতে পারেনি। ও ঠিক করেছে একেবারে উপহার নিয়ে উইশ করবে, তাই ব্যাগপত্র নামিয়ে বসেছে। আমিরা হাত মুখ ধুয়ে এসে বসলো ওর পাশে। মিমি, বাইরে যাবে? যাব, আহনাফের উপহারটা নিয়ে যাই। সায়রা ব্যাগ নামিয়ে খুঁজতে লাগলো, তবে যেখানে রেখেছিল সেখানে পাচ্ছে না, তাই অন্য অংশে খুঁজতে শুরু করেছে। এক পর্যায়ে পুরো ব্যাগ খুঁজে ফেললো, তবে উপহার পেল না। ওর গলাটা শুকিয়ে এলো। কি হয়েছে? উপহারটা পাচ্ছি না। বাসায় রেখে এসেছো? না রে, আমি সাথেই নিয়ে এসেছিলাম। তাহলে? জানি না, কোথাও পড়ে গেল কিনা। সায়রা চিন্তিত, ব্যথিত। এখন উপায় কি? সায়রা তার জমানো টাকা থেকে প্রায় ৬,০০০ টাকা দিয়ে একটি দামি ঘড়ি এনেছিল। এত বড় অনুষ্ঠান হচ্ছে, তাই সায়রা চায়নি সে ছোট হোক, তাই অত খরচ করে আনা। কিন্তু এখন কি উপায়? সায়রা নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। কষ্ট দেখা যাচ্ছে মুখশ্রী জুড়ে। মিমি, তুই একটু বস, আমি একটু বাইরে থেকে আসছি। আমিরাকে রেখে দ্রুত বেরিয়ে পড়ল সায়রা। কল করলো ভাইয়ার নাম্বারে, তবে নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে।
যেন একটু ঠিক হলো, সায়রা শুধু বলল, ভাইয়া ভাইয়া আমায় দ্রুত 1000-2 টাকা পাঠাও। তবে ওপাশ থেকে কেউ কিছু শুনতে পেল না। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। সায়রার মাথা কাজ করছে না। ওর কাছে 1000-2 টাকা আছে, তবে একেবারে খালি করে তো কিছু কেনা যায় না। ও আবার ডায়াল করলো, তবে কাজ হলো না। এপাশেই ছিল সাইদ। সায়রাকে সে দেখেছে, শুনেছে কথা। ও উঠে এসে টাকা বের করে বলল, এটা নাও। সায়রা ঘাড় ঘুরিয়ে দেখলো সাইদ দাঁড়িয়ে। ও চোখ নামিয়ে বলল, থ্যাঙ্কস, বাট লাগবে না। একথা বলেই এগিয়ে গেল সায়রা। ও চায় না সাইদের প্রতি তার অনুভূতিগুলো খুলে আসুক। ও এখন চায় সব অনুভূতি হারিয়ে যাক, মিশে যাক মাটির সাথে। চেনা পরিচিত বলতে রনু আপুর ফ্যামিলি, তাদের কাছে তো টাকা চাওয়া যায় না। আর উপহার আজকে না দিতে পারলেও লজ্জায় পড়তে হবে। সায়রা পড়েছে ভীষণ সমস্যায়। সে সময় অনুভবকে দেখা গেল, তবে ছেলেটার কাছে টাকা চাওয়ার মতন সম্পর্ক কি আছে? ওহ, নেই। সায়রা চুপ করে বসে রইল। তারপর ভাবলো ধারই তো নিব। ও একটা নিঃশ্বাস পেল অনুভবের কাছে এলো। অনুভবের হাতে একটি বল, সেটা ছুড়ে দিল অনুভব, তবে ধরতে পারল না সায়রা। অনুভব একটু ছুটে গিয়ে বলটা কুড়িয়ে আনলো। সামান্য বলও ধরতে পারলে না? সায়রা একথা জবাব দিল না। ওর লজ্জা লাগছে। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর বলল, একটা ফেভার করতে পারবে? অনুভব পুরুকুঞ্চিত করে চাইল। সায়রা নামের দুষ্ট নারী তার কাছে ফেভার চাইছে। ফেভার?